যার, যার জেলায় তার একটা নিজের একটা কর্মসংস্থান হোক, তার যার, যার জেলায় সে তার নিজের প্রতিভা বিকাশ করতে পারুক। মুন্সিগঞ্জের মানুষ মুন্সিগঞ্জেই থাকুক, কুড়িগ্রামের মানুষ কুড়িগ্রামেই থাকুক। কাজী প্রতিভার চিন্তায় লেখা হয়েছিল ঢাকার বাইরেও ভাবতে হবে। গত 2 বছর ধরে আমার বিক্রমপুরের কভার ফটোতে আমরা ব্যবহার করেছি সেই ছবিটি। হসপিটালের দেয়াল, এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে, এদের কেউ রুগী, কেউ চিকিৎসক বা কেউ রোগীর স্বজন। তো এদের চোখে যদি এই ছবিটা পড়ে, শুধু তাদের প্রতিনিধিদের কাছেই চাওয়া প্রত্যাশা রাখলে হবে না, আমাদের নিজেদেরকেও আমাদের যার যার জায়গা থেকে ক্লিয়ার থাকতে হবে। দর্শক, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ বিক্রমপুর, এ অঞ্চলে জন্মেছেন বহু মনীষী। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়ায় এ অঞ্চলের সুনাম শুধু দেশেই নয়, ছড়িয়ে আছে বহির্বিশ্বেও। প্রবাসীর পাঠানো রেমিটেন্স, মঠ, মসজিদ ও নদীর জনপদ মুন্সিগঞ্জ। আমরা শুনতে চাই সেসব, অনুভব করতে চাই আপনার কথা। শুরু করছি আমার বিক্রমপুরের নতুন আয়োজন পডকাস্ট আমার কথা। উঠে আসবে ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনা, সফল মানুষের গল্প, সংকট, সম্ভাবনা এবং সাধারণ মানুষের না বলা কথা। আপনার মতামত, অভিজ্ঞতা ও গল্পই আমাদের এই আয়োজনের প্রাণ। প্রথমে আয়োজনে আমরা আজকে অতিথি করেছি কাজী প্রতিভা। প্রতিভা, কেমন আছেন? জি, ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি, কারণ আমার বিক্রমপুরের মাধ্যমে আমার মতো সাধারণ মানুষের চিন্তা, চেতনা, আশা, স্বপ্ন মুন্সিগঞ্জের সবার কাছে তুলে ধরা হচ্ছে। থ্যাংক ইউ। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী মুন্সিগঞ্জের দেয়ালগুলো ছেয়ে গিয়েছিল নানা রকম আকাঙ্ক্ষা আর প্রত্যাশার কথায়। তেমনি এক দেয়ালে কাজী প্রতিভার চিন্তায় লেখা হয়েছিল ঢাকার বাইরেও ভাবতে হবে। ঢাকার পাশের জেলা হলেও উন্নয়নে আমাদের এই জেলার করুণ হাল। কাজী প্রতিভার সেই লেখনী ভাবিয়েছে আমাদেরকেও। গত 2 বছর ধরে আমার বিক্রমপুরের কভার ফটোতে আমরা ব্যবহার করেছি সেই ছবিটি। আজকে আমরা জানতে চাইবো এর পেছনের গল্প। শুরুতেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কাজী প্রতিভা আপনাকে। আপনার চিন্তা থেকে এই যে 4টি শব্দ ঢাকার বাইরেও ভাবতে হবে, এটা কিভাবে চিন্তা করলেন, কেন চিন্তা করলেন, এবং আজও এই 4টি শব্দ যে প্রাসঙ্গিক সেটা আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। ছবিটার কথা মাথায় আসছিল জুলাইয়ের 24-এ আন্দোলনের পরে। আমাদের সকলেরই চিন্তা ছিল একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা বাংলাদেশ গড়া, নতুন আশা আকাঙ্ক্ষা। তো সেখান থেকেই এই চিন্তাটা আসে, কারণ পরিবর্তন সম্ভব। আমি এই ছবিটার কথা যখন ভাবি, তখন আমি কোনো রাজনৈতিক চিন্তা থেকে না, কোনো সরকারকে সমালোচনা করার জন্য না, বরং একটা ইতিবাচক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমরা কি এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি না, যেখানে উন্নয়ন মানচিত্র হবে না, বরং উন্নয়ন সকল মানুষের কাছে পৌঁছায় যাবে। তো সেই প্রশ্ন থেকেই এই চিন্তাটা আসে যে ঢাকার বাইরেও ভাবতে হবে, কারণ ঢাকার বাইরেও বাংলাদেশ আছে। প্রত্যেকটা জেলা, উপজেলা, মানুষ সব মিলেই বাংলাদেশ, আমাদের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এই যে দেয়াল লিখন, দেয়াল অঙ্কন, এর মাধ্যমে আপনারা বেশ কিছু বার্তা সে সময় দিয়েছিলেন। এখন এসে কি মনে হচ্ছে যে এই বার্তাগুলো কি আবারও আপনাদের তুলে ধরতে হবে, না আপনারা 2 বছর আগে যে বার্তা দিয়েছেন সেই বার্তা আসলে আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের দায়িত্বশীলদের কাছে, তাদের কানে পৌঁছেছে? কি মনে হচ্ছে এখন? দেখেন, কিছুটা তো ঘাটতি থেকেই যায়। এই এই চিন্তাটা যখন আসে, তখন আমরা বিশেষ করে আমি এভাবে ভেবেছিলাম যে এরকম কোনো একটা মেসেজ দেই যেটা সব সময়ের জন্যই প্রযোজ্য হবে। কারণ অনেকেই জুলাই থিমে তখনকে গণহত্যা বা আমাদের যারা সামনে লিড করছে, প্রোটেস্ট করছে, তাদের নিয়ে হচ্ছিল। কিন্তু পাশাপাশি সময় এটাও মনে হচ্ছিল যে এটা সামটাইমস লং টাইম পরে এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে কিনা বা একতরফা হয়ে যাবে কিনা। এখনও যেরকম এই জুলাইয়ের শহীদদের নিয়ে অনেকেই প্রশ্ন তুলে, তো এরকম একটা মেসেজ দিতে চাচ্ছিলাম যেটা সব সময় 5 বছর পরে হোক বা 10 বছর পরে হোক, সব সময়ের জন্যই কার্যকর হবে। তো সেই চিন্তা থেকেই আমি এরকম একটা থিম বা প্রশ্ন ভাবি যে ঢাকার বাইরেও আমাদের উন্নয়ন ছড়াতে হবে। উন্নয়ন মানুষের, মানে উন্নয়ন কোনো অবকাঠামো ভিত্তিক উন্নয়ন না হয়ে মানুষ কেন্দ্রিক উন্নয়ন হতে হবে। আপনার এই ছবির মধ্যে যে চিত্রায়ন করেছেন, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু দৃশ্যের মাধ্যমে আপনি ছবিটি সেখানে উপস্থাপন করেছেন। সেটা সম্পর্কে আপনি বিস্তারিত বলবেন কিনা?
জি, অবশ্যই। ছবিটা আমার যখন চিন্তায় আসে, প্রথমত আমি এটা ভাবতেছিলাম যে আমি এটা কিভাবে ফুটায় তুলবো বা কিভাবে বুঝাবো, এক্সপ্লেন করব। তো সেক্ষেত্রে আমি এখানে ছবির একটা পাশে হচ্ছে আমার শহরের প্রতীক, আরেকটা পাশে হচ্ছে গ্রামের প্রতীক। তো আমি এটা তুলে ধরতে চাইছি যে গ্রাম আর শহর ২ টা আলাদা কিছু না, বিভাজন না। গ্রাম শহর ২ টা মিলেই বাংলাদেশ। তো সেজন্য আমি এই ২ টার মাঝখানে কোনো দেয়াল দেইনি বা কোনো শ্যাডো ক্রিয়েট করি নাই। আর আরেকটা বিষয় যেটা হয়তো অনেকেরই চোখে পড়ে নাই, সেটা হচ্ছে আমি সূর্য উদয়ের প্রতীক রেখেছিলাম। এটা ইচ্ছাকৃতভাবে করেছি। কারণ যেহেতু জুলাইয়ের পরে সবাই নতুন একটা স্বপ্ন দেখছিল, তো সেখানে আমি হতাশা রাখতে চাই নাই। যে আসলেই পরিবর্তন সম্ভব। তো সেই চিন্তা থেকেই আমার এই ছবিটা। আপনার এই ছবির পেছনে আর কারা ছিল বা এটা বাস্তবায়নের ক্ষেত্রে কাদের জি, সহযোগিতা অবশ্যই। পেয়েছিলেন? এটা হচ্ছে আমি ভাবতেছিলাম থিমটা আমার ছিল, কিন্তু আমি এটা সবাইকে বুঝাবো কি করে বা এক্সপ্লেইন করব কি করে? সেক্ষেত্রে আমি ChatGPT র হেল্প নিই। ChatGPT তে বলি যে, "আমি এরকম, এরকম একটা করতে চাই। তুমি আমাকে একটা শ্যাডো ক্রিয়েট করে দাও।" আমি হচ্ছে রং তুলি বা কালার ম্যাচ করার বিষয়টা খুব কম বুঝি। তো আমি আ কনফিউজ ছিলাম। এজন্য ChatGPT তে দেই যে, "তুমি আমাকে একটা ছবি ক্রিয়েট করে দাও।" তো ওরা হচ্ছে আমাকে আমার থিম অনুযায়ী দেয়, কিন্তু সেখানে ছবিটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, রঙের বিষয়টা খুব বেশি স্পষ্ট ছিল না। তো আমি আদৌ কিভাবে আঁকবো বা কাদের নিয়ে আঁকবো এটা শিওর ছিলাম না। তো ওদিন মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটেও কিছু ছবি আঁকা হচ্ছিল। আমি ওই লঞ্চ ঘাটে যাওয়ার জন্য যাচ্ছিলাম, সাথে আমার ভাগ্নি ছিল সাথিয়া। তো যাওয়ার সময় সদর হাসপাতালের দেয়ালে আমার ভার্সিটির পরিচিত একটা মেয়ের সাথে দেখা হয়, সামা। তো ওকে দেখে আমি ভাবলাম যে এখানে পরিচিত আছে, আমি এখানে নেমে যাই। পাশাপাশি হচ্ছে এটাও মাথায় আসছিল যে সদর হসপিটালের দেয়াল, এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে, এদের কেউ রুগী, কেউ চিকিৎসক বা কেউ রোগীর স্বজন। তো এদের চোখে যদি এই ছবিটা পড়ে, এক মুহূর্তের জন্যও পড়ে, তাদের হয়তো নতুন করে একটু চিন্তা ভাবনা আসবে বা তারা নতুন করে একটু স্বপ্ন দেখবে। তো এখানে নামি। তো নামার পরে হচ্ছে সামার সাথে আরেকটা মেয়ে ছিল আলিফ। ওদের সাথে দেখা হয়। দেন আমরা ছবিটা হচ্ছে দেখাই। সুজানা বলে একটা মেয়ে ছিল। সুজানাকে দেখাই। সুজানা ছবিটা থিমটা খুব পছন্দ করে। আমরা সদর হাসপাতালের দেয়ালে আঁকলাম। তো আমি আর আলিফ আমরা ২ জন হচ্ছে স্কেচটা তুলি। দেন আলিফের রং সম্পর্কে খুব ভালো আইডিয়া ছিল। আলিফ খুব সুন্দর রং ম্যাচ করে দিচ্ছিল যে, "এইটার সাথে এই রংটা ম্যাচ করো, খুব সুন্দর আসবে।" তো ও রং ম্যাচ করে দিচ্ছিল। আমি, সামা, আমার ভাগ্নি সাথিয়া, আরেকটা মেয়ে ছিল, আই থিংক ওর নাম তানহা, আমার খেয়াল নেই। তো আমরা এই কয়জন মিলে ছবিটা আস্তে, আস্তে রং করি। ২ দিন লাগলো। একদিন মাঝখানে খুব বৃষ্টি হলো। বৃষ্টির মাঝখানে আমার আরেক ভাইগনা মাহির ও আয়শা করে দেয়, উপরে পর্দা দিয়ে দেয় যাতে ছবিটা নষ্ট না হয়। তো ওদের সাহায্যেই আমি এই ছবিটা আঁকি। বিশেষ করে আলিফকে অনেক, অনেক ধন্যবাদ। ও যদি আমাকে রঙের ব্যাপারে সাহায্য না করতো বা বিষয়টা তুলে না ধরতো, তাহলে হয়তো এতটা সুন্দরভাবে এটা রিফ্লেক্ট হতো না। বা আজকের দিনে এই যে আমি যেটা চাইছি যে সবার মাঝখানে এটা একটু নজর কাড়ুক বা সবাইকে নতুন চিন্তাভাবনা, তার ফলাফল স্বরূপই হয়তো আমি আমার বিক্রমপুরের মাধ্যমে আমি এখানে আজকে। এই যে আমরা আপনার ছবি ব্যবহার করছি ২ বছর ধরে, আপনি এটা কবে দেখলেন যে আপনার ছবিটা এখানে আছে? আপনি কি এর আগে দেখেছেন না আমরা এই আপনার সাথে যোগাযোগ করার পরে দেখেছেন? এটা যখন আমার বিক্রমপুর তাদের কভার ফটোতে ব্যবহার করে, তখনই আমার বন্ধু-বান্ধব, রিলেটিভস ওরা সবাই আমাকে এটা নক করে। ওরা আমাকে কংগ্রাচুলেশন জানায়। ইভেন আমিও খুব বেশি খুশি হই। আমি আমার ফেসবুক প্রোফাইলে ওইটা পিন করে রাখি। এখন পর্যন্ত ওইটা আমার প্রোফাইলে পিন করা আছে। কারণ যেহেতু ছবিটা আমি সেভাবে কখনো প্রফেশনালি বা সিরিয়াস হয়ে আঁকি নাই। এভাবেই জাস্ট শখের বশে মাঝেমধ্যে রুমে দরজা-টরজা লাগিয়ে আঁকতাম। তো সেখান থেকে এটা এভাবে একটা সম্মান পেল। আমার জন্য আমি এভাবে একে কখনো এর বেশি খুশি হই নাই। অনেক, অনেক ধন্যবাদ। এই আমাদের প্রতি আপনার প্রত্যাশাটা কি আসলে? এই আমরা আমার বিক্রমপুর গণমাধ্যম হিসেবে কাজ করছি মুন্সিগঞ্জে ২০১৫ সাল থেকে। আমাদের পাশাপাশি এখানে আরো অনেক গণমাধ্যম কর্মী রয়েছেন। তাদের কাছে আপনাদের বা আপনার প্রত্যাশাটা কি? বা কেমন দেখেন এই মুন্সিগঞ্জের গণমাধ্যমের অবস্থা বা সাংবাদিক যারা আছেন তাদের দায়িত্বশীলতার জায়গা, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা কতটুকু সচেতন বা আপনারা কেমন খোঁজ খবর রাখেন? আমাদের মুন্সিগঞ্জ খুবই ছোট একটা জায়গা। কিন্তু এখানে সম্ভাবনার কোনো অভাব নেই। এখানে আপনি শুরুতেই বললেন যে এখানে নদী আছে, ইতিহাস আছে, সমৃদ্ধ আছে, কৃষি ব্যবস্থাপনা আছে।
তো সবকিছু আমাদের থাকা সত্ত্বেও আমরা কেবলমাত্র সুযোগের অভাবে, সুযোগ বন্টনের অভাবে আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না। তো আপনাদের এই ক্ষুদ্র, ক্ষুদ্র প্রচেষ্টায় যদি আমাদের এই তরুণ প্রজন্ম কিছু সুযোগ সুবিধা পায় বা তাদের প্রতিভার বিষয়গুলা সবার সামনে তুলে ধরতে পারে, সেটা সর্বোপরি আ উম আমাদের জেলা থেকে ওই ব্যক্তির নিজস্ব স্থান থেকে শুরু করে সর্বোপরি আমাদের উপজেলার জন্যই সেটা কল্যাণ বয়ে আনবে। আমাদের জেলার সবার সামনে প্রতিফলিত হবে। এই যে আপনাদের যে দেয়াল অঙ্কনের মাধ্যমে বার্তা দেয়া, সেই বার্তাগুলো এখন যারা জনপ্রতিনিধি হিসেবে এখানে দায়িত্বে আছেন, মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় আসন এবং প্রশাসনিক পর্যায়ের যারা আছেন, তাদের প্রতি আসলে এই মুহূর্তে এসে ২ বছর পরে এসে গণ-অভ্যুত্থান পরবর্তী সময়গুলো পার করে এসে এই মুহূর্তে কিছু বলার আছে কিনা? পুরনো প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ, এই ৩টি মিলিয়ে কি বলতে চান তাদের উদ্দেশ্যে? আমরা আ আমরা অনেক সময় ভাবি যে উন্নয়ন হয়তো শুধু অবকাঠামোমূলক উন্নয়ন। আ একটা রাস্তা হলো, একটা সেতু হলো। আ হ্যাঁ, অবশ্যই এগুলা প্রয়োজন। কিন্তু এগুলার বাইরেও তো মানে উন্নয়ন আমরা তখনই বলব যখন একটা মা তার সন্তানকে প্রপার চিকিৎসা দিতে পারবে তার বাসার নিকটবর্তী একটা কোনো জায়গায়, বা একটা স্টুডেন্টকে তার আম একটা মানসম্মত একটা শিক্ষার জন্য তাকে তার পরিবার ছেড়ে ঢাকায় যেতে হবে না। তো এই বিষয়গুলা অবশ্যই এনশিওর করতে হবে। কারণ আ আমরা যদি আ নিজ এলাকা সম্পর্কে আমরা যদি সচেতন না হই, আমাদের রুট যেটা সেটাকে যদি আমরা বাদ দিয়ে আমরা এর বাইরে কিছু করতে যাই, তাহলে সেটা অবশ্যই লং টাইমে গিয়ে এটা ফল আশানুরূপ হবে না। তো আমরা যখন আমরা আমাদের আ প্রতিনিধিদের কাছে এটাই চাইবো যে তারা তাদের কাজগুলা স্বচ্ছ ট্রান্সপারেন্ট ভাবে করুক। আমাদেরকে আ কর্মসংস্থানের সুযোগ দেক প্রপার। যেমন আমি আমার পার্সোনাল একটা কথা বলি যে আমি রিসেন্টলি আমি হচ্ছে এলএলবি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আমি নারায়ণগঞ্জ পড়াশোনা করতেছি। তো স্বাভাবিকভাবে যখন আমার ফাইনাল ইয়ার, বাসা থেকে বলতেছিল যে আমি কোথায় যাবো বা কি করবো এরপরে। তো আমি আমার বাসায় বলছি যে আমি তো ঢাকায় যেতে চাই, ঢাকায় সেটেল হইতে চাই। তো এরা বলল যে, "কেন?" তো তখন আমার মাথায় এটাই আসলো যে এখানে তো মুন্সিগঞ্জে আমার অপরচুনিটি খুবই কম। আমি হয়তো খুব বেশি কোর্টে প্র্যাকটিস করতে পারবো। কিন্তু আমার তো ইচ্ছা হতেই পারে আমি কোর্টে করব না, আমি কোনো অফিসে জয়েন করব বা কোনো ব্যাংকের লিগ্যাল অফিসার হিসেবে জয়েন করব বা কোনো ইউনিভার্সিটিতে জয়েন করব। আমার মুন্সিগঞ্জে সেগুলা নাই। তো আমি এই জিনিসটা খুবভাবে ফিল করি যে আ আমার যার জেলায় তার একটা নিজের একটা কর্মসংস্থান হোক। যার জেলায় সে তার নিজের প্রতিভা বিকাশ করতে পারুক। মুন্সিগঞ্জের মানুষ মুন্সিগঞ্জেই থাকুক, কুড়িগ্রামের মানুষ কুড়িগ্রামেই থাকুক। এখন আমি মুন্সিগঞ্জের মেয়ে, আমি মুন্সিগঞ্জ থেকে শুরু করতেছি। তো এমনটা না যে আমি শুধু মুন্সিগঞ্জে রিফ্লেক্ট করতেছি। আমি এই মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত জেলা, উপজেলা, গ্রাম, প্রত্যেকটা মানুষ সবাইকেই আমি রিফ্লেক্ট করতেছি। আমি আমার প্রতিনিধিদের কাছে এটাই চাই যে তারা একটা আ স্বচ্ছ ব্যবস্থাপনা তুলে ধরুক, আমাদেরকে আমাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেক এবং পাশাপাশি অবশ্যই আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমাদের শুধু তাদের প্রতিনিধিদের কাছেই চাওয়া প্রত্যাশা রাখলে হবে না। আমাদের নিজেদেরকেও আমাদের যার জায়গা থেকে ক্লিয়ার থাকতে হবে। আমরা যদি আমাদের নিজ এলাকার সমস্যাগুলো বুঝি, তাহলে আমরা যার উদ্যোগে নিজ এলাকা সম্পর্কে বুঝলে আস্তে, আস্তে আমাদের জেলাটাও উন্নয়ন হবে। আপনি বলছিলেন তরুণদের সম্পৃক্ত করার কথা। আমাদের মুন্সিগঞ্জের তরুণদের মধ্যে ব্যাপক সম্ভাবনা আমরা দেখি। ক্রীড়া ক্ষেত্রে, সংস্কৃতি, শিক্ষা, সকল ক্ষেত্রেই আমাদের তরুণরা এগিয়ে যাচ্ছে। আর তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? বা আপনি কেমন দেখেন এখন মুন্সিগঞ্জ থেকে প্রচুর তরুণরা বিদেশ প্রবণ। তারা কোনোমতে মাধ্যমিক পর্যায়ে পার হওয়ার পরই আসলে বিদেশে যাওয়ার জন্য খুব বেশি আগ্রহী হয়ে ওঠে এবং এই যে বিদেশ যাত্রা, সেই বিদেশ যাত্রা যে খুব সুখকর তাও কিন্তু না। বাংলাদেশের যে ১০টি জেলা থেকে অসৎ উপায়ে বিদেশে যায়, সেগুলোর মধ্যেও শীর্ষে মুন্সিগঞ্জ। অর্থাৎ এই জেলা থেকে প্রচুর মানুষ বিদেশে যায়, কিন্তু তাদের কোনো ডাটাবেজ নেই। সেটার কারণ হচ্ছে এখান থেকে প্রচুর মানুষ অবৈধ পথে বিদেশে যায়। সবকিছু মিলিয়ে এই তরুণদের প্রতি আপনার কিছু বলার আছে কিনা? আ আমাদের তরুণ সমাজ এখন বিদেশমুখী হচ্ছে, এটা ঠিক। আ এর কারণ হচ্ছে আমরা আ
দেশে আমাদের প্রপার প্রবাবিলিটিস আমরা রিফ্লেক্ট করতে পারি না। আমরা দেখা যাচ্ছে আমরা যেই বিষয়ে পড়াশোনা করতেছি ওইটার প্রপার ইমপ্লিমেন্টেশন বা ওই বিষয়ে আমি একটা প্রপার সেক্টর পাচ্ছি না, যেখানে আমি আমার মেধা বা আমি যে এত বছর পড়াশোনা করলাম সেটার একটা প্রতিফলন দেখাতে পারবো। আমাদের সেই সেক্টরগুলো হচ্ছে না, বা হলেও সেটা খুবই খুবই সীমিত আকারে, বা আমাদের তেমন সুযোগ সুবিধা দিচ্ছে না, যার কারণে মানুষ বাধ্য হয়েই তারা বাইরে যাচ্ছে তাদের জীবন জীবিকা একটু স্বাভাবিক করার জন্য, একটু সুন্দর করার জন্য, একটা স্বচ্ছ জীবন লিড করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমাদের প্রপার সুযোগ সুবিধার বন্টন হচ্ছে না, তাই তারা বিদেশমুখী হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে বলে আপনি মনে করেন কিনা? আচ্ছা, এই সমস্যাটা তো শুধু যে আমরা ঢাকার পাশের জেলা হিসেবেই যে এই সমস্যাটা এরকমটা না। আমার মনে হয় দূরত্ব কোনো ম্যাটার না। কারণ আমরা এটা ভাবতেছি যে যারা ঢাকা থেকে অনেক, অনেক দূরে জেলাগুলা, তারা হচ্ছে হয়তোবা এটা পিছিয়ে থাকতে পারে। তাদের জন্য এটা স্বাভাবিক। কিন্তু তারা যেরকম পিছিয়ে আছে, আমরা ঢাকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। আমরাও সমানভাবে পিছিয়ে আছি। তো এটা ঢাকার কাছে বা দূরে এটা কোনো ফ্যাক্টর না। বিষয়টা হচ্ছে যে ঢাকার মানুষ বা ঢাকার বাইরের মানুষ, তাদের স্বপ্ন কিন্তু একই। তাদের স্বপ্ন আলাদা না। কিন্তু যখন আমরা সুযোগটা পাচ্ছি না, তখন এখানে একটা পার্থক্য তৈরি হচ্ছে। আমাদের এখানে নানা রকম সম্ভাবনা আমরা দেখি। বিশেষ করে আপনি যে অঞ্চলে বেড়ে উঠেছেন, রামপাল, বর্জ্যযোগিনী, এই অঞ্চল আসলে কৃষি সমৃদ্ধ এবং এখান থেকে একসময় বহু কৃষি পণ্য বাইরের দেশে রপ্তানি হতো। এখন সেটার হার কমে গেছে। পাশাপাশি আমাদের মুন্সিগঞ্জ আলু ভিত্তিক অর্থনীতির অঞ্চল। এখান থেকে একসময় বহু পরিমাণ আলু বাইরের দেশে রপ্তানি হতো। এখন আমরা প্রতি বছর কৃষকের কাছ থেকে অভিযোগ পাই যে তাদের বিপুল পরিমাণ লোকসান হচ্ছে এবং তাদেরও একটা দাবি যে এই কৃষি পণ্য বাইরের দেশে রপ্তানি যাতে বাড়াতে হয়। আপনি এই কৃষি ছাড়াও আর কি সম্ভাবনা দেখেন যেগুলো আমরা আসলে ব্যবহার করতে পারি, আমাদের ব্যবহার করা উচিত? রামপাল মূলত কৃষি প্রধান এলাকা। এখানে প্রচুর কৃষি জমি আছে। কিন্তু এখানে প্রথমত যেটা আমাদের কৃষিকাজের ফলে কৃষক যেই উৎপাদনটা করছে, আমাদের এই কৃষি পণ্যগুলো প্রপার একটা জায়গায় যাওয়ার আগেই বা একটা পর্যাপ্ত মুনাফা পাওয়ার আগেই এই পণ্যগুলো আমাদের বাজার পর্যায়ে ৩য় ব্যক্তির মাধ্যমে অনেকটাই আ এফেক্টেড হয়ে যায়। যার কারণে আমাদের যেই কৃষকরা আছে তারা প্রপার তাদের মূল্যায়নটা পায় না। তো এটা একটা সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের কৃষি ক্ষেত্রগুলো খুবভাবেই বেড়ে উঠতে পারছে না। মুন্সিগঞ্জ আলুভিত্তিক অর্থনীতিতে সমৃদ্ধ, কিন্তু এখানে পর্যাপ্ত আলু কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান নেই, যেখানে এটা প্রপার ইউটিলাইজ হতে পারে বা সংরক্ষণ হতে পারে বা কোনো প্রসেস হতে পারে। তো যার কারণেই এইগুলা বাইরে রপ্তানি হওয়ার সুযোগ পাচ্ছে না, বা দেশেই প্রপারভাবে এগুলো ব্যবহার হচ্ছে না। পাশাপাশি আমাদের সমগ্র মুন্সিগঞ্জ জেলাতেই ব্যাপক সম্ভাবনা আছে। যেমন মুন্সিগঞ্জে আমরা জিআই পণ্য পাচ্ছি, সিরাজদি খানের পাটক্ষীর। কিন্তু এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলেও আমাদের এটা প্রপারভাবে প্রচার হচ্ছে না বা এটার প্রপার সম্মান পাচ্ছে না, যার কারণে মানুষ এটা সম্পর্কে অবগত হচ্ছে না। এটার মাধ্যমে আমরা প্রপার ব্যবহার করতে পারছি না। পাশাপাশি মুন্সিগঞ্জ আমাদের ইতিহাসে সমৃদ্ধ এলাকা। এখানে আমাদের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সম্পদ আছে। আমরা এই ঐতিহাসিক স্থানগুলো থেকে আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচ্ছি, কিন্তু আমরা এগুলা প্রপারভাবে দেখাতে পারছি না, যার কারণে এখানে পর্যটক আসছে না। তো এখানে আমাদের যদি একটা প্রপার একটা মিউজিয়াম বা একটা দেখার মতো একটা স্থাপনা তৈরি করা যায়, যেখানে আমাদের মুন্সিগঞ্জের সম্পদগুলা এখানে সংরক্ষিত থাকবে, প্রপার যত্ন হবে, এগুলা নষ্ট হয়ে যাবে না। এরকম যদি কোনো একটা ব্যবস্থা করা যায়, তাহলে মুন্সিগঞ্জের বাইরে থেকেও, ঢাকা থেকে বা অন্যান্য জেলা থেকে আমাদের এখানে পর্যটক আসবে এবং আমাদের মুন্সিগঞ্জ সবার কাছে আরো বেশি সুন্দরভাবে প্রতিফলিত হবে। আপনার কাছে আমার শেষ জানতে চাওয়া, আমার বিক্রমপুর মুন্সিগঞ্জে গণমাধ্যম হিসেবে কাজ করছে, আপনার আমাদের প্রতি প্রত্যাশা কি? থ্যাংক ইউ। আমার বিক্রমপুর, এটা হয়তোবা আমি কয়েক বছর আগেও এটা সম্পর্কে অবগত ছিলাম না, কিন্তু এটা রিসেন্টলি বলতে অবশ্যই বাধ্য, এটা খুবই ভালো প্রোগ্রেসিভ কাজ করছে। আমি চাইবো যে আমার বিক্রমপুরের মাধ্যমে আমাদের
যে সম্ভাবনাময় দিকগুলো আছে এগুলা তুলে ধরুক। আমাদের তরুণ প্রজন্ম এটার ভালো, ভালো কাজের মাধ্যমে বা এটা এমন কোনো সুযোগ করে দেক যেখানে তরুণ প্রজন্ম তাদের যেই সত্তা, তাদের যেই প্রতিভা এটা সে তুলে ধরুক। যার কারণে একজন এটা দেখার পাশাপাশি দেখে অন্য মানুষরা এটার জন্য ইন্সপায়ার হোক। পাশাপাশি এটা কিছু সমাজসেবামূলক কাজ করতে পারে। আম বিভিন্ন মানুষের কাজের সংস্থান করে দিতে পারে বা সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। মানুষদের সাহায্যের জন্য আগায় আসতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম কাজী প্রতিভার সাথে। আমরা শুরুতেই বলছিলাম কাজী প্রতিভা, যার চিন্তা থেকে মাত্র 4টি শব্দ ঢাকার বাইরেও ভাবতে হবে, এবং সেই ছবি আমরা ব্যবহার করেছি গত 2 বছর ধরে আমার বিক্রমপুরের কভার ফটোতে। আজকে তার চিন্তার কথা আমরা শুনলাম, মুন্সিগঞ্জ নিয়ে তার ভাবনার কথা শুনলাম, তার প্রত্যাশা আকাঙ্ক্ষার কথা শুনলাম। আমাদের এই পর্ব আজকে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। দেখছিলেন আমার বিক্রমপুরের নতুন আয়োজন পডকাস্ট আমার কথা।